নমস্কার। আমাদের আজকের গল্প রাজশেখর বসু রচিত লম্বকর্ণ। এটি একটি জনপ্রিয় হাস্যরসাত্মক ছোট গল্প যা তাঁর গড্ডালিকা গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। এই গল্পে বংশলোচন ব্যানার্জি নামক এক ব্যক্তির নিরুপদ্রব জীবনে একটি ছাগল এসে পড়ার ফলে হাস্য রস এবং কৌতুকবাহ পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল বিষয় হলো পোষা ছাগলটিকে নিয়ে সৃষ্ট অদ্ভুত সব কাণ্ডকারখানা। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ, কৌতুক ও বিদ্রূপাত্মক কথা সাহিত্যের জন্য প্রসিদ্ধ। এটি আমাদের চ্যানেলের পঞ্চদশ ছোট গল্প এবং তার অডিও স্টোরি। মানে আমরা টুকটুক করে 15 নম্বর গল্পে এসে দাঁড়িয়েছি। আমরা চাই যে এরকম আরও অনেকগুলো 15 আমরা পেরিয়ে যেতে, কিন্তু তার জন্য দরকার আপনাদের প্রত্যেকের সহযোগিতা। আপনারা নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই অডিও স্টোরিটা শোনার পরে কমেন্ট বক্সে রাখলে আমরা ভীষণ খুশি হব এবং উৎসাহ পাবো আগামী দিনের জন্য। আমাদের আজকের গল্প রাজশেখর বসুর লম্বকর্ণ। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর, জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট, বেলেঘাটা বেঞ্চ। প্রত্যহ বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান। 40 পার হওয়া ইনি একটু মোটা হইয়া পড়িয়াছেন, সেজন্য ডাক্তারদের উপদেশে হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন। কিছুক্ষণ পায়চারি করিয়া বংশলোচনবাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটা ঢিবির উপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 6:30 বাজিয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাসের শেষ। শিলংয়ে মনসুন পৌঁছিয়াছে। এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড়জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তাঁর জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে, ফিরিয়া দেখিলেন একটি ছাগল। বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে। বয়স বেশি নয়, এখনো অজাত শত্রু। বংশলোচন বলিলেন, আরে এটা কোত্থেকে এলো? কার পাঁঠা? কাউকে তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তার মাথায় ঠেলা দিয়া বলিলেন, যা যা পালা, ভাগ হইয়াছে। ছাগল পিছনের দু পায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল এবং সামনের দু পা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায়বাহাদুরকে ঢোঁ মারিল। রায়বাহাদুর কৌতুক বোধ করিলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটটি কাড়িয়া লইল। আহারান্তে বলিল, অর্থাৎ আর আছে। বংশলোচনের সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল। তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ্য প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল,
বংশলোচন বলিলেন, আরে নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশ করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন। না বিশ্বাস হয়, এই দেখ বাপু। ছাগল এক লম্ফে সিগার কেস কাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল। রায়বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন, শালা! অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন। ছাগল কিন্তু তার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বিব্রত হইলেন। কার ছাগল, কি বৃত্তান্ত, তিনি কিছুই জানেন না। নিকটে কোনো লোক নেই যে তাকে জিজ্ঞাসা করেন। ছাগলটাও নাছোড়বান্দা, তাড়াইলেও যায় না। অগত্যা বাড়ি লইয়া যাওয়া ভিন্ন গত্যান্তর নেই। পথে যদি মালিকের সন্ধান পান ভালোই, নতুবা কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করিবেন। এই ছাগলের মালিক কে তোমরা কিছু জানো? এ কার ছাগল এটা? ওই জানো তোমরা? কই গো, এটা কার ছাগল জানো কেউ? বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন, কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অগত্যা তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাঁর যে এখন পত্নীর সঙ্গে কলহ চলিতেছে, আজ 5 দিন হইল কথা বন্ধ। ইহাদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ, 2-4টি নাতিতীক্ষ্ণ বাক্যবাণ, তারপর দিনকতক অহিংস অসহযোগ বাক্যালাপ বন্ধ, পরিশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায়ই হয়, বিশেষ উদ্বেগের কারণ নাই। কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হইয়াছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই। আজ একে কলহ চলিতেছে, তার উপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না। একে মনসা, তাই ধনুর গন্ধ। চলিতে চলিতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাকযুদ্ধ আরম্ভ করিলেন। একটা পাঁঠা পুষিবেন, তাতে কার কি বলিবার আছে? তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তাঁর প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তাঁর কিসের দুঃখ, কিসের লজ্জা, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন, তিনি কাহারও তোয়াক্কা রাখেন না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাহাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। লাট সাহেব, সুরেন বাড়ুজ্জে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধর বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নূতন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকল্য বংশলোচনের শ্যালক নগেন এবং দূরসম্পর্কের ভাইরা ভাই উদয়ের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করে। বংশলোচনের বৈঠকখানা ঘরটি
বেশ বড় ও সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলো ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজর পড়ে একটি কার্পেটে বোনা ছবি, কালো জমির ওপর আসমানি রঙের বিড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বিড়ালটির এই দশা হইয়াছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরাজি অক্ষরে লেখা আছে CAT, ক্যাট, অর্থাৎ বিড়াল। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্ত্রী। ঘরের অপর দিকের দেওয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র। কৃষ্ণ রাধাকে লইয়া কদমতলায় দাঁড়াইয়া আছেন। একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, কিন্তু রাধাকৃষ্ণের ভ্রুক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ও আঁকা মাত্র। তাছাড়া কতকগুলি মেমের ছবি আছে, তাদের অঙ্গে সিল্কের ব্রাহ্ম শাড়ি এবং মাথায় কালো সুতার আলুলায়িত পরচুল। ময়দার কাই দিয়া আটকিয়ে দেওয়া হইয়াছে, কিন্তু তাতেও তাদের মুখের দুরন্ত মেম ভাব ঢাকা পড়ে নাই, সেজন্য জোর করিয়া নাক বিধাইয়া দেওয়া হইয়াছে। ঘরে দুটি দেওয়াল আলমারিতে চীনামাটির পুতুল এবং কাচের খেলনার ঠাসা। উপরের শুইবার ঘরে 4টি আলমারি বোঝাই হইয়া যাহা বাড়তি হইয়াছে, তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব, যথা রাজা রানীর ছবি, রায়বাহাদুরের পরিচিত ও অপরিচিত ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিলটির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালমনাক, ঘড়ি, রায়বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি। আজও যথাসময়ে আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনও বেড়াইয়া ফেরেন নাই। তার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের উপর তাকিয়া ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওত পাতিয়া বসিয়া আছে। একটা ছুতো পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ থাকতে না পারিয়া উদয় বলিল, যাই বলো, বাঘের মপ কখনোই লেজ শুদ্ধ হতে পারে না, তাহলে মেয়ে ছেলেদের মপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে। তবে কি বলতে চাও আমার বউ 8 ফুট লম্বা? নগেন বলিল, দেখো উদয়, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেও শুনতে চাই না। বাঘের কথা বলতে হয়, বলো। চাটুজ্জে মহাশয়ের তন্দ্রা ছুটিয়া গেল। বলিলেন, আহা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাহ বাহ, পাঁঠাটি তো বেশ, কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন। বিনোদ বলিলেন, দিব্যি পুরুষ্ট পাঁঠা, ফেভারিজ মাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো। সাবার করে বেলা, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুজ্জে মহাশয় ছাগলের পেট টিপিয়া বলিলেন, তেপে বরষ্ট পাঁটা, কাঁসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপিয়া বলিল, হাড়ি কাবাব, বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, আমার বউ গুলি কাবাব করতে জানে। নগেন ভ্রুকুটি করিয়া বলিল, উদো আবার। বংশলোচন বাবু বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছা করে?
একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তাকে বলে কালিয়া আর কাবাব। ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের সপ্তম বর্ষীয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলিল, ও বাবা বাবা, ও বাবা, এই পাঁঠার মাংস খাবো। বংশলোচন বলিলেন, যা যা, শুনে শুনে কেবল খাই খাই শিখছেন। ঘেন্টু হাত পা ছুড়িয়া বলিল, আমি মেটুলি খাবো। টেপি বলিল, বাবা, এই পাঁঠাটাকে পুষবো, একটু লাল ফিতে দাও না। বংশলোচন বলিলেন, বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর না হয় নিয়ে খেলা করিস এখন। টেপি বলিল, বাবা, পাঁঠাটার কি নাম বলো না। বিনোদ বলিলেন, নামের ভাব নাকি? ভাসুরক, দধিমুখ, মসিপচ্ছ, লম্বকর্ণ। চাটুজ্জে বলিলেন, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, এই টেপু, তোর মা এখন কি করছে রে? এক্ষুনি তো কল করে আছে। ঠিক জানিস তো? হ্যাঁ গো বাবা। তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তি। দেখ, ঝিকে বল চট করে ঘোড়ার ভেজানো ছোলা 4টি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, বাড়ির ভেতর যেন নিয়ে যাসনি। উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ বেমালুম ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল, উমা, শিগগির এসো, লম্বকর্ণকে দেখবে এসো। মানিনী মুখ মুছিতে মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন, ওটাকে কে আনলে গো? দূর দূর, ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দে, ঝেঁটা মার, মার ঝেঁটা। টেপি বলিল, বারে, ওকে তো বাবা এনেছে, আমি ওকে পুষবো। ঘেন্টু বলিল, আমি ঘোড়া ঘোড়া খেলবো। মানিনী বলিলেন, খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকে আমার ছাগল পোষে, বেরো, ও দারোয়ান, ও চুকন্দর সিং জি হাজির। বলিয়া হাঁক দিয়া চুকন্দর সিং হাজির হইল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকানে গোঁফ, জাঁকালো গলা এবং ততোধিক জাঁকালো নাম। ইহারই জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ হইতে দেউড়ি রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠকিয়া বাড়ির ভিতরে আসিলেন। গৃহিণী তাঁর প্রতি দৃকপাত না করিয়া দরোয়ানকে বলিলেন, ছাগলটাকে আভি নিকাল দেও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা করেগা। চুকন্দর বলিল, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বংশলোচন এবার পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর, এই বকরি গেটের বাইরে জায়গা তো তোমার নকরি भी জায়গা। চুকন্দর বলিল, হুজুর, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময় নয়ন বাণ হানিয়া বলিলেন, হ্যাঁ রাত্রি হয়ে গেল, গিলতে হবে না, থাকিস তুই তো ছাগল নিয়ে, কাল আমি যাচ্ছি হাটখোলায়। হাটখোলায় গৃহিণীর পিত্রালয়।
বংশলোচন বলিলেন, টিপু, ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে। আর আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা দিতে। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করিয়া গোসাঘর থাকিত। ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্য পুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাঁরা এক পত্নীর সহিত মতান্তর হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন। আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের উপর মাদুর, অথবা তেমন হইলে বাপের বাড়ি, আর ভদ্রলোকেদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তাঁর ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিলসূর্যের ওপর একটা রেডির তেলের প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিলেন এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। এই গীতাটি তাঁর দুঃসময়ের সম্বল। পত্নীর সহিত অসহযোগ হইলে তিনি এটা লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন, এমন কি অন্যায় কাজ তিনি করিয়াছেন যার জন্য মানিনী এরূপ ব্যবহার করেন। বাপের বাড়ি যাবেন, যান, ইস ভারী তেজ, তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না, যখন হইবে আপনিই ফিরিবে। গৃহিণী শখ করিয়া যেসব জঞ্জাল ঘরে পড়েন তাহা তো কই বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জলচৌকি, 23টা বঁটি এবং 250 টাকার খাগড়াই বাসন কেনা হইয়াছে, আর দোষ হইল কেবল ছাগলের বেলা। যত সব। বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকাধ্বনি করিতে লাগিলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল। দুটো বর্মা চুরুট খাইয়া তার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি 1টা আন্দাজ হবে। জোরে হাওয়া উঠিল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তার বন্ধন রজ্জুটি চিবাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল। তার আবার ক্ষুধা পাইয়াছে। ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল। ফরাসের এক কোণে একগোছা খবরের কাগজ রহিয়াছে। চিবাইয়া দেখিল অত্যন্ত নীরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকাইয়া গেল। একটা উঁচু তেপায়ার উপর এক কুঁজো জল আছে, কিন্তু তাহা নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেডির তেল চাখিয়া দেখিল। বেশ সুস্বাদু। চকচক করিয়া সব তেলটা খাইয়া লইল। প্রদীপ নিভিল। বংশলোচন স্বপ্ন দেখিতেছেন। সন্ধি স্থাপন হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাঁর একটা নরম নরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিজড়িত স্বরে বলিলেন, কখন এলে? কখন? উত্তর পাইলেন, হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। चोर चोर भाग है ये चुकंदर सिंह जोल लिया नोगेन
বন্ধু, শিগগির আয়, মেরে ফেললে আমাকে বাঘে। চুকন্দর তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরিতে লাগিলেন। নগেন ও উদয় লাঠি, ছাতা, টেনিস ব্যাট যা পাইল তা লইয়া ছুটিল। মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন। বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হইলেন। লম্বকর্ণ দু এক ঘা মার খাইয়া ব্যা ব্যা করিতে লাগিল। বংশলোচন ভাবিলেন, বাঘ বরঞ্চ ভালো ছিল। মানিনী ভাবিলেন, ঠিক হয়েছে। ভোরবেলায় বংশলোচন চুকন্দর সিংকে পাড়ায় খোঁজ লইতে বলিলেন, কোনো ভালো আদমি ছাগল পুষতে রাজি আছে কিনা। যে সে লোককে তিনি ছাগল দিবেন না, এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, মাংসের লোভে মারিবে না। 8টা বাজিয়াছে। বংশলোচন বহির্বাটির বারান্দায় চেয়ারে বসিয়া আছেন। নাপিত কামাইয়া দিতেছে। বিনোদবাবু ও নগেন অমৃতবাজারে ডালহৌসি ভার্সেস মোহনবাগান পড়িতেছেন। উদয় ল্যাংড়া আমের দর করিতেছে। এমন সময় চুকান্দার আসিয়া সেলাম করিয়া বলিল, লাটু বাবু আয়ে হ্যাঁ। 3 জন সহচরের সহিত লাটুবাবু বারান্দায় আসিয়া নমস্কার করিলেন। তাহাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকার। ঘাড়ের চুল আমূল ছাঁটা, মাথার উপর পর্বতাকার তেড়ি, রগের কাছে 2 গোছা চুল ফনা ধরিয়া আছে। হাতে রিস্টওয়াচ, গায়ে পাতলা পাঞ্জাবি, তার ভিতর দিয়া গোলাপি গেঞ্জির আভা দেখা যাইতেছে, আর কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বলিলেন, তা আপনাদের কোথা থেকে আসা হচ্ছে? লাটুবাবু বলিলেন, আমরা বেলেঘাটা কেরোসিন ব্যান্ড মাস্টার লটবা লন্ডি লোকে লাটু বাবু বলে ডাকে। শুনলো আপনি একটি পাঁচা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে আইছি। বিনোদ বলিলেন, আপনারা বুঝি ক্যানেস্তারা বাজান? কেলেস তোরা কি মশাই, দস্তুর মতো কলসাট। এই 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 লোবিল লিওগি ক্ল্যারিওলেট, এই লড়হরি লাগ ফুলট, এই লবকুমার লন্ডন বেলা, আর তাছাড়া কর্নেট, পিকলু, হারমোনিয়া, ঢোল, কর্তাল সব নিয়ে 19 জন আছি। বর্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা কাজ করি। ছোট সাহেবের সেদিন বিয়ে হলো, ফিস্টি দিলে আমরা বাজালুম। সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরোসিন বেল্ট। দেখুন, আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু আমরা হলাম 19টি প্রাণী, একটা পাঠে কি হবে মশাই? কি বলো লড়হরি? লস্যি লস্যি। আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতে পারবেন না। এ আপনি নতুন কথা বলছেন মশাই? ভদ্রলোকে কখনো ছাগল পোষে? পাটি নয় যে দুধ দেবে, পাখিও নয় যে পড়বে, ভেড়া নয় যে কম্বল হবে। সে যাই হোক, বাজে কথা বলবার সময় আমার একেবারেই নেই। নেবেন কি না পরিষ্কার বলুন। লাটুবাবু ঘাড় চুলকাইতে লাগিলেন। নরহরি বলিলেন, লিয়ে লাও লাডুবাবু, লিয়ে লাও, ভদ্রলোক বলছেন, ওরম করে লিয়ে লাও। কিন্তু মনে থাকে যেন, বেচতেও পারবেন না, কাটতেও পারবেন না। সে আপনি ভাববেন না, লাটু লালদির কথা আর লচ্চার হয় নাই
দিন। লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরাসিন ব্যান্ড চলিয়া গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন, বেটাদের দিয়ে ঠিক ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়ে বললেন, ভেবো না হে তোমার পাঁঠা গন্ধর্বলোকে বাস করবে, ফাঁকে পড়লুম তো আমরা। সন্ধ্যার আড্ডা বসিয়াছে। আজও বাঘের গল্প চলিতেছে। চাটুর্যে মহাশয় বলিতেছেন, সেটা তোমাদের ভুল ধারণা। বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের। আরশোলা হতে যেমন কাঁচ পোকা। আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদের ওসব ছেলেবেলা থেকেই আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদেয় করে খুব ভালো কাজ করেছেন। কেটে ফেললে তো কথাই ছিল না, কিন্তু বাড়িতে বাড়তে দেওয়া, হুম। বংশলোচন একখানি নূতন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন। নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়, অর্থাৎ কিনা আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়। অজো নিত্য, অজো কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধিস্থাপন হইলেও হইতে পারে। বিনোদ বংশলোচনকে বলিলেন, হে কৌন্তেয়, তুমি ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুর্যে মহাশয়ের কথাটা শোনো, মনে বল পাবে। উদয় বলিল, আমি সেইবার যখন সিমলায় যাই। নগেন বলিল, মিছা কথা বলিস না উদো, তোর দৌড় আমার জানা আছে লিলুয়া অবধি। বাহ, আমার দাদা শ্বশুর যে সিমলায় থাকতেন, বউ তো সেখানে বড় হয়, তাই তো রং অত। খবরদার উদো, যা বলছিলাম শোনো। আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে খেয়ে হলো ইয়া লাশ, ইয়া শিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে বিশাল ভোজ, লুচি, পাঁঠার কালিয়া, এইসব। আঁচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, দেখছো কি চরণ, এক্ষুনি ছাগলটাকে বিদে করো, বাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তারপর দিন থেকে ভুটে নিরুদ্দেশ। খোঁজ 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 কোথা গেল। 1 বছর পরে মশাই সেই ছাগল সুন্দরবনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ। আর তার উপর দেখা দিয়েছে মশাই আজি আজি ডোরা কাটা। ডাকলুম, ভুটে। ভুটে বললে, হালু। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটু বাবু আয়ে হ্যাঁ। সপারিষদ লাটুবাবু প্রবেশ করিলেন। লম্বকর্ণ সঙ্গে আছে। বিনোদ বলিলেন, কি ব্যান্ডমাস্টার, আবার কি মনে করে? লাটুবাবুর আর সে লাবণ্য নাই। চুল উস্কো খুস্কো, চোখ বসিয়া গিয়াছে, জামা ছিঁড়িয়া গিয়াছে। সজল নয়নে হাউ মাউ করিয়া বলিলেন, সর্বনাশ হয়ে গেছে মশাই, ধনে প্রাণে মেরেছে। নরহরি বলিলেন, আহ,
কি করো লাটুবাবু, একটু থির হও। হুজুর যখন রয়েছেন তখন একটা বিহিত তো করবেনই। বংশলোচন ভীত হইয়া বলিলেন, কি হয়েছে? ব্যাপারটা কি? মশাই, ওই পাঁঠাটা ডোলের চামড়া কেটেছে, বেলা দাঁত খেয়েছে, হারমোনিয়ার চাবি সমস্ত চিবিয়েছে, আর 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 আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকার লোট। বংশলোচন বলিলেন। ফ্যাসাদে ফেললে দেখছি। নরহরি বলিল, দোহাই হুজুর, আর লাট্টুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায় আর কি। বংশলোচন ভাবিয়া বলিলেন। একটা জোলাপ দিলে হয় না? লাট্টুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, আরে মশাই, এই আপনার বিবেচনা হলো? মাছি টাকার শোকে আর আপনি বসেছেন জোলাপ খেতে। আহা, তুমি কেন খাবে? ছাগলটাকে দিতে বলছি। হায় 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 হুজুর, এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোড তো লোড, বেলা তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ার চাবি, স্টিলের কত্তালটা পর্যন্ত। বিনোদবাবু বললেন, ওহ, লাটুবাবুর মাথাটি কেবল আস্ত রেখেছে যা দেখছি। বংশলোচন বলিলেন, যা হবার তো তা হয়েছে। এখন বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দাও। বেচারা লোকসান যাতে না হয়, আবার আমার উপর বেশি জুলুমও না হয়। আর ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় দেখা যাবে। অনেক দস্তুর পরে 100 টাকায় রফা হইল। বংশীলোচন বেশি কষাকষি করিতে দিলেন না। লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল। লম্বকর্ণ ফিরিয়াছে শুনিয়া টেপি ছুটিয়া আসিল। বিনোদ বলিলেন, ও টেপুরানি, শিগগির গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানেই খাবো, লুচি, পোলাও, মাংস। বাবা মাংস খায় না। বিনোদ বলিল, হ্যাঁ, বলো কি হে? ওহ বংশু, প্রেমটা একটা পাঁঠা থেকে একেবারে বিশ্ব পাঁঠায় পৌঁছেছে কি না? আচ্ছা, তুমি না খাও, আমরা আছি। যাও তো টেপু, মাকে বলো সব জোগাড় করতে। সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। বংশলোচন ধমক দিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, তুই একবারে সব জানিস। যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। বারে, আমি বুঝি কিছু টের পাই না। তবে মা কেন খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করাতে হবে, টেপি এ মাসে আরো 200 টাকা চাই, তোমাকে বলে না কেন? থাম থাম, বকিস নি টেপু। বিনোদ বলিলেন, হে রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো? আরে এতদিন তো সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বেটা ঘর ভেরি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদেয় করে দাও, জলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, দেখি কাল কি হয়। পরের দিন বৈকালে 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন কেহ তাকে লক্ষ্য করিতেছে কিনা। গৃহিণী ও ছেলে মেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসিয়া আটা সানিতেছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্প করিতেছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগলকে লইয়া আস্তে আস্তে বাহির হইলেন।
পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয়, সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়া গলি ঘুঁজির ভিতর দিয়া চলিলেন। পথে এক ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জলশূন্য খালো ধারে পৌঁছইলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দিবেন। যেখানে পাইয়াছিলেন আবার সেখানেই ছাড়িয়া দিবেন। যা থাকে কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলটিকে খাইতে দিলেন। পকেট হইতে এক টুকরো কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, এই ছাগল পেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেখানেই ছাড়িয়া দিলাম। আল্লাহ কালী যিশুর দিব্য, ইহাকে কেহ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া একটা ছোট টিনের কৌটোয় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়াও বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন। লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে। যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাৎ ধাবন করিবেন। এইদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলিতে লাগিলেন। আর পারা যায় না, হাঁপ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন। লম্বকর্ণকে আর দেখা যায় না। এইবার তাঁর মুক্তি। আর কিছুদিন দেরি করিলে জড়ভরতের মতো অবস্থা হইত। ওই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন। গৃহিণী তার উপর মর্মান্তিক রুষ্ট। আত্মীয় স্বজন তাকে খাইবার জন্য হাঁ করিয়া আছে। তিনি একা কাহাতক সামলাইবেন। আকাশে কেট হেঁড়া পিটিতেছে। বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন অন্তরিক্ষের গম্বুজে এক পুঁচ সীসা রঙের অস্তর মাখাইয়া দিয়াছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পলাইতেছে। সমস্ত চুপ, গাছের পাতাটি নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গিয়াছে। বংশলোচন উঠিলেন, কিন্তু আবার বসিয়া পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধড়ফড় করতেছিল। সহসা আকাশ চিড় খাইয়া ফাটিয়া গেল। এক ঝলক বিদ্যুৎ, কড় কড় কড়াত। ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশানকোণ হইতে একটা ঝাপসা পর্দা তাড়া করিয়া আসিয়াছে। তার পিছনে যাস কিছু সমস্ত মুছিয়া গিয়াছে। সামনেও আর দেরি নাই। ওই এলো এলো। গাছপালা শিহরিত হইয়া উঠিল। লম্বা লম্বা তাল গাছগুলো প্রবল বেগে মাথা নাড়াইয়া আপত্তি জানাইল। কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি। এই যে নগণ্য উই ঢিবি, এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গের ৩৩ কোটি দেবতা সার বাঁধিয়া বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছেন। মোটা নিরেট জলধারা, তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা। সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে। মান ইজ্জত কাপড় চোপড় সবে গিয়াছে। এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। হারে হতভাগা ছাগল, কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত ২০ লক্ষ ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারিকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। যেন রাশি রাশি সরিষার ফুল। জগৎ লুপ্ত, তুমি নাই আমি নাই। বংশলোচন সংজ্ঞা হারাইয়াছেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু এখনও শোঁ শোঁ হাওয়া চলিতেছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা ২-৪টে মিটমিটে তারার লণ্ঠন লইয়া
নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে সংজ্ঞা লাভ করিলেন। তিনি কে? রায় বাহাদুর। কোথায়? খালের নিকট। ও ও কিসের শব্দ? সোনা ব্যাঙ। তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। আর ছাগলটা? মানুষের স্বর কানে আসিতেছে, কেই যেন তাকে ডাকিতেছে। অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। জনকতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে এবং তাহাকে ডাকিতেছে। একটি পরিচিত নারী কণ্ঠে ক্রন্দন ধ্বনি উঠিল। রায় বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে আমি আছি, ভয় নেই, ভয় নেই। মানিনী বলিলেন, আজ তোমার এই দোতলার ঘরে গিয়ে কাজ নিয়ে অজি বইটাখানে ঘরে বড় করে বেচনা পেতে দে তো। আর হ্যাঁ দেখো, আমার বালিশটা ওটাও যেন দিয়ে যেও। আহ, চাটুজ্জে সে নড়ে না। ও কি, সে বললে হবে? এই গরম লুচিখানে খেতেই হবে, খাও না তোমার মাথা খাবে। তোমার সেই বোতলটায় কি আছে, তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেবো নাকি? বংশলোচন লাফাইয়া উঠিলেন। অ্যাঁ? ওটা আবার এসেছে? আহ, নিয়ে আয় তো লাঠিটা। মানিনী বললেন, আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাই তো তোমাকে ফিরে পেলুম। ও হরি, মধুসূদন। লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তার আধ হাত দাড়ি গজাইল। রায় বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনী লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছেন। তার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাকে বিদ্রূপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়। নিতান্ত বাড়াবাড়ি করলে বলে, অর্থাৎ তোমরা যত ইচ্ছা বকিয়ে যাও, আমি ওসব গ্রাহ্য করি না। এই ছিল আমাদের আজকের নিবেদন। সবার কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমাদের নতুন স্টোরি আসা পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন।